করতে করতে 100টা কেন 200টা প্রবলেম পেয়েছিলাম। আমার বন্ধুরাও ইউজ করতো, তাদের কথা শুনে দেখলাম প্রবলেম অনেকটাই আছে। সেই লেফট রাইট করার চক্করে কি হয়, অনেকজন ওই অ্যাকচুয়াল ম্যাচটা বা অ্যাকচুয়াল ডিপার কানেকশনটা বানাতে পারে না। প্রথম 6 মাসে সবচেয়ে কষ্টকর যে ব্যাপারটা ছিল মহিলা ইউজার খুঁজে পাওয়া। তারপরে পাড়ায় যাবো, 4টে লোক হাঁ করে তাকাবে। তো এইগুলো, এই হ্যারাসমেন্টটার জন্য অনেকে ওইখান থেকে মেয়েরা আসতে চায় না। ওকে, তো স্মল টাউনের থেকে গ্লোবাল ডেটিং রিলেটেড প্রোডাক্ট বিল্ড করলেন, তো ইনিশিয়াল রিয়াকশনটা কেমন ছিল 4 মাসের পরে? অনেক ফেস করেছি, প্রচণ্ড অনেক ব্যাপারে হেসেছি। যেটা ভিশন আর মিশন আছে সেটা হচ্ছে ডিপার ভার্চুয়াল কানেকশনস তৈরি করা অন আ ভার্চুয়াল প্ল্যাটফর্ম। People may laugh at you, people may make fun of you. নিজের রাস্তাটাকে নিজে ক্লিয়ার করে রাখবে। The bigger game is not only the dating app. The bigger game is the romance ecosystem. ডেটিং ইন্ডাস্ট্রিতে কি এটাই ফিউচার? ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ ফিউচার কথা শো। আজকে আমাদের গেস্ট এমন একজন, অথবা বলা ভালো এমন দুজন ব্যক্তি যারা ভেবেছিলেন যে লাভ লাইফটাকে আর মানে অফলাইনে শুধু রাখা যাবে না, তাই বানিয়ে ফেললেন আমাদের একদম খুবই নিজেদের কাছে ডেটিং অ্যাপ ফ্লাটারের ফাউন্ডার সিইও আমাদের খুব কাছে কৌশিকদা, আর ও হচ্ছে অনির্বাণ, কৌশিকদার ছেলে, এবং আই থিঙ্ক বর্তমানে কো-ফাউন্ডার সিইও, বর্তমানের বোধহয় এমডি। ওই হ্যান্ডওভার আপনি করে দিয়েছেন, আমি লিঙ্কডিনে যে পোস্টটা দেখলাম উনি হ্যান্ডওভার ওকে করে দিয়েছেন। তো এই ইয়ার থেকে মোস্ট প্রবাবলি অনির্বাণ পুরো বিজনেস এবং মার্কেটিং এবং আদার্স যতগুলো অপারেশনস পুরোটাই অনির্বাণ দেখছে। তো আমি অনির্বাণের থেকে আগে জানতে চাই যে ওর এক্সপিরিয়েন্স কেমন, এই নতুন রেসপন্সিবিলিটিটা নিয়ে কেমন লাগছে, এবং ওর জার্নি, ওর ব্যাকগ্রাউন্ডটা আমি জানতে চাই। তো অনির্বাণ, থ্যাংক ইউ আমাকে পডকাস্টে ডাকার জন্য। এটা একটা বেশ ভালো অপরচুনিটি আমার জন্য, এটা বলার কে 5 বছরের মতন হয়ে গেল আমার এন্টারপ্রেনারশিপে। আর একটা জিনিস আমি ডেফিনেটলি বলবো, দ্যাট রেসপন্সিবিলিটির যতটা বাড়ে ততটা না মানে সিরিয়াসনেসও বেড়ে যায় লাইফ। যখন এই বিজনেসটা আমি শুরু করেছিলাম তখন আমি জানতামই না কি এই সফটওয়্যার অ্যাপস এগুলো কোনো বিজনেস হতে পারে, আমার আইডিয়া ছিল না পার্সোনালি। অ্যান্ড ডেটিং অ্যাপ তো জীবনে ভাবিনি। সো এটা শুরু করেছিলাম কোভিডের সময়, তখন ডেটিং অ্যাপ আমি নিজে খুব ইউজ করতাম। তো ভাবলাম ইউজ করতে করতে 100টা কেন 200টা প্রবলেম পেয়েছিলাম, অন্য সব অ্যাপে অন্য লোকেদের কি প্রবলেম, তারপর আমার বন্ধুরাও ইউজ করতো, তাদের কথা শুনে দেখলাম প্রবলেম অনেকটাই আছে। আর এই অ্যাপগুলো ঠিক আছে, নেহাতি দেখতে সুন্দর ছিল, চলতে স্মুথ ছিল, সবই ভালোই ছিল, কিন্তু প্রবলেম ছিল। তো সেখান থেকে প্রবলেম স্টেটমেন্টটা আর কি আমি আইডেন্টিফাই করেছিলাম, আর সেইখান থেকে নিয়ে আজ 5 বছর হলো। আর ফ্লাটারের যে বিভিন্ন ফিচার আছে সেগুলো হচ্ছে বেসিক্যালি আমি যে প্রবলেমগুলো পেয়েছিলাম ওইগুলো এক এক করে সলিউশন বার করা। একসাথে তো করা পসিবল ছিল না। এবার আবার প্রশ্নে ফিরে আসছি, সেটা হচ্ছে কি কেমন লাগছে এতটা রেসপন্সিবিলিটি পেয়ে। হ্যাঁ, ডেফিনেটলি এক ধরনের এক্সাইটমেন্টও আছে আর এক ধরনের নার্ভাসনেসও আছে, বিকজ এখন ব্যাপারটা হচ্ছে যেটা বললাম সিরিয়াসনেসটা বেড়ে যায়। তো আই থিঙ্ক উইথ টাইম দেখা যাক কি হয়, অ্যান্ড আমি চাই কি ভালোই জিনিস হয়, আর আমরা জিনিসটাকে আরো সুন্দরভাবে আরো ডিফারেন্ট হাইটসে নিয়ে যেতে পারি। বাট তোমার কাছে তো একটা অ্যাডভান্টেজ রয়েছে, তোমার মেন্টর কাম ফাদার ফিগার। না, এটা বিশাল অ্যাডভান্টেজ, ওটা আমার ক্যারিয়ারের অনেকের ক্ষেত্রে সেটা থাকে না অপরচুনিটি। তো সেটা তুমি কিভাবে ইউটিলাইজ করো, আমি সেটাও জানতে চাই। অ্যাকচুয়ালি আমার রিলেশন আমার বাবার সাথে অনেকটা বাবার মতন। তো যখন যে কোনো কেউ যদি অলওয়েজ কষ্টে পড়ে তো সবার আগে বাবার নাম মনে আসে। তো আমার লাইফটা অত কিছু ডিফারেন্ট নয়, অনেকটা ওই লেভেলেই আছে। এখনো কষ্টে পড়লে আগে ফোন করি, তো জিনিসটা সিমিলার থাকে। তো সেই দিক থেকে অনেক হেল্প পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি, অনেক গাইডেন্স পেয়েছি। যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম তখন আমার বয়স ছিল হচ্ছে 22 বছর। তো 22 বছরে মানে কলেজ থেকে বেরিয়ে অতটা নলেজ ছিল না। আর একটা বিজনেস শুরু করা মানে এই নয় কে ঠিক আছে আমি বসে একটা দুটো ল্যাপটপ জোগাড় করলাম, 4টে ছেলে জোগাড় করলাম আর এন্টারপ্রেনার হয়ে গেলাম, বা কোনো স্টারবাক্সে বসে একটা কফি ধরলাম আর একটা ল্যাপটপ ম্যাকবুক খুলে বলে দিলাম কে আজ থেকে আমি এন্টারপ্রেনার, সোলোপ্রেনার। তা তো ওরকম হয় না। সো আমি এটা আগেই জানতাম যে এন্টারপ্রেনার শব্দটা যতটা কমপ্লেক্স বলা, কাজটা তার থেকেও বেশি কমপ্লেক্স।
তো তখন আমি বাবার কাছে গেছিলাম যে কমপ্লেক্স জিনিসটাকে একটু যদি ইজি করতে পারো আর যদি আমাকে ঠিক মানে রাস্তাটা দেখাতে পারো তাহলে থ্যাংক ইউ, আমাকে প্লিজ একটু হেল্প করো। তো ওইখান থেকেই শুরু হয়েছিল কথাটা। আর এই আইডিয়াটা নিয়ে গেছিলাম। আইডিয়াটা শুরুর দিকে অবভিয়াসলি এতটা পলিশড আইডিয়া ছিল না, বাট পলিশ করাতে ওনার খুব হাত আছে। তো 4 বছর লেগেছে পলিশ করতে। এটা তো খুব স্বাভাবিক, এটা কারণ যে কোনো আইডিয়া ইনিশিয়ালি তো ওরকম ভাবে আমাদের শেপে দেওয়া পসিবল না। টাইম টু টাইম আমাদের কাস্টমার এবং ডিমান্ড বলে দেবে যে আমরা কি করতে এটা betterment করতে একটা পারি। মানে স্টার্টআপ ওয়ার্ল্ডে একটা কথা আছে প্রোডাক্ট মার্কেট ফিট। তো এই প্রোডাক্ট মার্কেট ফিটটা প্রথম রিলিজেই হয় না, ওটা বারবার রিআইটারেট করতে হয়, লোকের ফিডব্যাক নিতে হয়। You have to do, you have to learn, you have to measure and redo. Correct. তো সেই প্রসেসটা মানে আমার একটাই অনির্বাণের কথা শুনে একটা কথা বলতে ইচ্ছে করছে যে অনেকেই ভাবে যে আমি আজকে একটা স্টার্ট আপ খুলে ফেললাম, ব্যাস আমি স্টার্ট আপ ফাউন্ডার হয়ে গেলাম, সাংঘাতিক ব্যাপার। মানে আমি এটা ইংরেজিতেই বলছি কারণ এটা বাংলায় অত ভালো বলতে পারবো না। মানে এটা আমি আমার যারা অনেক বয়সী অনেকেই আজকাল স্টার্ট আপ করছে এবং এই বয়সের জেনারেশন অনেকেই স্টার্ট আপ করছে, তাদের কাছে আমার একটাই বক্তব্য যে there is no elevator to success. মানে এইটা যদি তুমি গ্রাউন্ড ফ্লোর থেকে যদি 21st ফ্লোরে যেতে চাও, ওই এলিভেটরটা নেই। কেউ যদি মনে করে থাকে যে এলিভেটর আছে সেটা মিথ্যে, এবং সেটা কেউ যদি বলে থাকে যে ভাই তোমাকে আমি একটা এলিভেটরে চাপিয়ে দেবো, সেটাও মিথ্যে। রাইট, ওটা তোমাকে সিঁড়ি বয়ে বয়ে উঠতে হবে। এক একটা সিঁড়ি এক একটা ট্রায়াল রান, এক একটা সিঁড়ি এক একটা ট্রায়াল রান, এক একটা মিসটেপ। 7 বার পড়ে যাবে সিঁড়ি উঠতে উঠতে, 8 বার দাঁড়িয়ে উঠতে হবে। রাইট, ঘাম ঝরাতে হবে, দম বেরিয়ে যাবে, তবে গিয়েই তুমি ওপরে উঠবে। এবং আজকালকার প্রজন্মের যারা স্টার্ট আপ করছে তাদের প্রতি আমার একটাই বক্তব্য, ভাই if you don't have the commitment, if you don't have the resilience, do not become a founder. ফাউন্ডার বা শব্দটা লিখতে লিঙ্কডইনে দেখতে খুব সুন্দর লাগে, আমি ফাউন্ডার, আমি এন্টারপ্রেনিউর, আমি সিইও, আমি এমডি, কিন্তু ইটস লাইক অ্যান আইসবার্গ। ও আইসবার্গের ওপরে জলের উপর থাকে 10%, তো ওই 10% হলো সাকসেস। অমুক লোক অমুক গাড়ি কিনেছে, তমুক বাড়ি কিনেছে, তমুক ফাউন্ডার তমুক টাকা তুলেছে, কিন্তু নিচে জলের নিচে হলো 90%, যেটা হলো অ্যাংজাইটি, হার্ড ওয়ার্ক, স্লিপলেস নাইটস, relentless work, failing 10 times, getting up 12 times, ওগুলো সব জলের নিচে, ওইগুলো লোকে দেখে না। তো ওইটা আমার যে আজকালকার নতুন জেনারেশনের প্রতি আমার একটাই, অনির্বাণ যখন আমাকে চেষ্টা আমি এটাই বলেছিলাম যে if you are starting on this journey, very good, don't think it is going to be a bed of roses. It is going to be full of thorns. প্রচুর ঘাম ঝরবে, রক্ত ঝরবে, পড়ে যাবে 10 বার 12 বার উঠতে হবে। সেই কমিটমেন্টটা রেজিলিয়েন্সটা যদি থাকে তবেই এই রাস্তায় চলো, না তো চলো না। ভেরি ট্রু, ভেরি ট্রু, এটা আমি বুঝতে পারি নিজে। কারেক্ট, ইউ আর আ এন্টারপ্রেনিউর ইয়োরসেলফ। তাই এক একটা ব্যবসা দাঁড় করাতে যে কতটা ঘাম ঝরতে হয়। অ্যাকচুয়ালি ব্যবসা দাঁড় করানো তো তাও ঠিক আছে, বাট ওখানে যে সাস্টেন করা প্রতিটা দিন, প্রতিটা রাত এবং একটা মাসের এন্ডে যে অপারেশনস কস্টিং সেটাকে ম্যানেজ করা, এবং এরকম অনেক মাস যেতে পারে যেখানে আমাদের অপারেশন কস্টিং থ্রেশহোল্ডে নেই। হাউ টু ম্যানেজ দ্যাট, টু ম্যানেজ দ্য ডেফিসিট, ইয়েস অ্যাবসলিউটলি। ওকে, তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলি আমাদের ফার্স্ট রাউন্ড, যার নাম হচ্ছে চেনা জানা। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার হোম টাউন কলকাতায়, কলকাতায় থেকে ডেটিং রিলেটেড স্টার্ট আপ করবো, এই আইডিয়াটা মানে এই ইন্সপিরেশনটা এলো কি করে? এলো ছেলের কাছ থেকে। এবং আমি কলকাতা বা কলকাতার মানুষ বা কলকাতা থেকে কিছু করা যায় না, এই ধরনের নেগেটিভ কথাবার্তা আমি অনেক শুনেছি, যে কলকাতা ইজ এ গ্রেভিয়ার্ড অফ স্টার্ট আপস। হ্যাঁ, আসল ইনফ্যাক্ট আমি যখন আমরা দুজনে যখন ফ্ল্যাটার স্টার্ট করেছিলাম, আমার প্রচুর, আমি নিজে আইএম থেকে পাস করেছি 92 সালে, আইএম লখনৌ থেকে। আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল, কলকাতায় শুরু করছিস, আরে ব্যাঙ্গালোর যা, হায়দ্রাবাদ যা, চেন্নাই যা, পুনা যা। আই ডোন্ট বিলিভ দ্যাট, ওকে রাইট। কারণ কলকাতাতে আজও যা ট্যালেন্ট আছে,
আজও যা কোয়ালিটি অফ লাইফ আছে, আজও যা কস্ট অফ লিভিং, কেন কলকাতা থেকে হবে না? কলকাতা থেকে কেন হবে না এই প্রশ্ন আমার মাথায় প্রচুর ছিল। হবে না সেটা বলাই যায়, কেন হবে না? এবং আজকে যে ফ্লাটার এই জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ফোর্বস এর মতো ম্যাগাজিন আমাদের টপ 100 স্টার্টআপস অফ ইন্ডিয়ার বলেছে, বা ইঙ্ক 42 মধ্যে টপ 40 স্টার্টআপস অফ ইন্ডিয়া বলেছে, টাইমস অফ ইন্ডিয়া ইনভেস্ট করেছে, মিডিয়া ইনভেস্ট করেছে, বলিউড সেলিব্রিটি হুমা কুরেশি ইনভেস্ট করেছে, চেন্নাই এঞ্জেলস ইনভেস্ট করেছে, CXOs অফ ফরচুন 500 কোম্পানিজ ইনভেস্ট করেছে। এটাই প্রমাণ করে যে এটা কলকাতা হোক বা ঝুনঝুনু হোক বা ঝাঁসি হোক বা যেখানেই হোক, আজকে একটা গ্লোবাল বা যে কোনো সাকসেসফুল বিজনেস যে কোনো জায়গা থেকে ভালো করা যায়। হ্যাঁ, এর পেছনে কিছুটা বাঙালি প্রাইডও আছে, আমি মনের প্রাণে বাঙালি, এবং বাঙালি হিসেবে বাংলা থেকে যদি আমি একটা ইউনিকর্ন ক্রিয়েট করতে পারি, বাংলা থেকে যদি একটা সাকসেসফুল বিজনেস তৈরি করতে পারি, হ্যাঁ সেই প্রাইডটা তো আছে, এবং সেটাও একটা ড্রাইভিং ফোর্স বটে। তো ফ্লাটারের যাত্রা শুরু খুব সম্ভবত এখানে মানে 2021। তো একটা ব্র্যান্ডিং ট্যাগলাইন আমি দেখেছিলাম, সেটা হচ্ছে পেয়ার সিম্পলিফাইড। তা এই আইডিয়াটা এলো কি করে? অ্যাকচুয়ালি আমরা যা দেখেছিলাম সেটা হচ্ছে ডেটিং অ্যাপ হোক কি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম হোক, ওইখানে পেয়ার জিনিসটা পাওয়া বেশ ডিফিকাল্ট। অ্যান্ড ডিফিকাল্ট অনেক কিছুই প্রবলেম আছে, ঠিক কানেকশন পাওয়া যায় না, ঠিক প্রপার ম্যাচ হয় না, প্রপার লোকের সাথে চেনা জানা হয় না। তো এই জন্যে আমরা ভেবেছিলাম যে যদি টেকনোলজি, AI আর বেটার ডিপ লার্নিং দিয়ে এই জিনিসটাকে ইজি করা যায়, বা জিনিসটা একটা কাস্টমারের জন্য খুব ইজি প্রসেস হয়, তাই জন্য সিম্পলিফাইড শব্দটা এসেছিল। ওকে, আমরা জিনিসটাকে ইজি কি করে করতে পারি। অ্যান্ড আমাদের মেন প্রমিসটা হচ্ছে আমরা তোমাদের সাথে এটা ক্যাজুয়াল ডেটিং নয়, এটা কোনো ওয়ান নাইট স্ট্যান্ডের অ্যাপ নয়। তাই জন্য আমরা চেয়েছিলাম দ্যাট পেয়ার শব্দটা থাকে, দ্যাট ঠিক আছে মানছি এটার থেকে বিয়ে নাও হতে পারে দুটো লোকের, লেটস সে কোনো সিরিয়াস কোনো অন পেপার কমিটমেন্টও না হতে পারে, কিন্তু পেয়ার হতে পারে। পেয়ারের জন্য কমিটমেন্ট লাগে না, পেয়ার ইজ ভেরি ইমোশনালি, ওর জন্য কোনো কমিটমেন্ট লাগে না, একটা মানুষকে এমনিও ভালোবাসা যায় উইদাউট অফিসিয়াল ডকুমেন্টেশন। তো আমরা অ্যাপ আজ অব্দি এইটাই প্রমিস করে দ্যাট আমরা পেয়ার খুঁজে দিতে আছি ইন আ সিম্পল ওয়ে, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ পেয়ার সিম্পলিফাইড। এবং আরেকটা মজার গল্প হল কি, অনির্বাণ 27, আমি 55। তো আমাদের সময় প্রেমটা অন্য রকমের ছিল, অনির্বাণদের জেনারেশনের প্রেমটা অন্যরকম। কিন্তু আমরা যেটা মনে করি যে দ্য বেসিক হিউম্যান ইমোশন, যেটা হলো ডিপ অ্যান্ড মিনিংফুল কানেকশন, সেই যে নিডটা, সেটা আমাদের জেনারেশনেও যেরকম ছিল, এখনকার জেনারেশনেও তাই আছে। Only thing is nobody was servicing that need. যারা ইংলিশ ডেটিং অ্যাপস যেগুলো এসেছিল, দে আর সিন মোর এস ক্যাজুয়াল, সোয়াইপ করলাম, ডেটে চলে গেলাম, ভালো লাগলো না, ফেরত এলাম, সোয়াইপ করলাম, হারিয়ে চলে চলে গেলাম। তো দ্যাট ইজ ভেরি ক্যাজুয়াল, রাইট? এন্ড দ্যাট ডাজ নট কানেক্ট টু পিপল ইমোশনালি, রাইট? কিন্তু ইমোশনাল কানেক্টেডনেসের যে জায়গাটা, সেটা আমাদের জেনারেশনে 55 বছরে আমরা যখন 27 ছিলাম তখন যেরকম ছিল, এখনকার যারা 27 আছে তাদের ভিতরে কিন্তু ততটাই আছে। এবং সেই সত্যটাই আমরা আমাদের ফ্লাটারের অ্যাপে উইথ টেকনোলজি, AI, এভরিথিং, সেটাই আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, না আপনি বললেন বলে তার একটা প্রশ্ন করি, এই যে বললেন ডিফারেন্স ছিল, মানে তখনকার এখন কি তফাৎ ছিল, মানে তখন কি ছিল আর এখন কি নেই? এটা তো টেকনোলজির তফাৎ। দেখুন, আমরা যখন ছোট ছিলাম তখন তো আমাদের সময় টিভিও ছিল না। আমাদের সোর্স অফ এন্টারটেনমেন্ট ছিল শনিবারের বারবেলা রেডিওতে, আর বিবিধ ভারতীতে দিনাকার গীতমালা, আর ক্রিকেটের কমেন্ট্রি, রাইট? আমাদের সময় কোনো মেয়েকে পছন্দ হলো, ভোর দুপুরে দাঁড়িয়ে, মানে প্রচন্ড দুপুরে দাঁড়িয়ে আছি রাস্তায়, যে মেয়েটা জানলায় এসে 5 মিনিট দাঁড়াবে, একটুখানি দেখা হবে। সেটা ছিল আমাদের জেনারেশন। এখনকার জেনারেশনে এভরিথিং ইজ অ্যাভেলেবল অ্যাট দ্য ক্লিক অফ আ মাউস, অপশনস অনেক বেশি, রাইট? কারেক্ট।
কিন্তু আমি যেটা মনে করি, যেটা হিউম্যান এভলিউশন যেটা বলে, বা মানে এভলিউশনারি বায়োলজি যেটা বলে, ওকে, রাইট, দ্যাট হিউম্যান বিইংস উইল অলওয়েজ সিক ডিপ ইমোশনাল কানেকশন। সেটা আমাদের রেডিও জেনারেশন হোক বা আজকের এআই জেনারেশন হোক, কারণ আমাদের হিউম্যান ব্রেন হ্যাজ ইভলভড ইন দ্যাট ওয়ে ওভার মিলিয়ন্স অফ ইয়ার্স, ওকে, রাইট। সুতরাং সেটা থাকবে। এখন সেটা যদি কেউ সার্ভিস না করে থাকে এখনো পর্যন্ত, সেটাকে যদি আমরা আমাদের হাতিয়ার বানাই যে ভাই আমরা তোমাদের ডিপ আর মিনিংফুল কানেকশন দেব, রাইট, এবং সেটা দেওয়ার জন্য আমরা টেকনোলজি ইউজ করব টু ডেভেলপ টু ডেলিভার দ্যাট, তাহলে তার একটা মার্কেট আছে। এবং সেটা ফ্ল্যাটারের 4 বছরের জার্নি থেকে ইট ইজ ভেরি ক্লিয়ার যে সেই মার্কেটটা ছিল, থাকবেও। ওকে, তো 92 সালে IIM লখনৌ থেকে পাস আউট। তো আপনার লাইফের কোন পয়েন্টে এসে মনে হলো যে আমার এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা এই ডেটিং টেকনোলজিতে ইউজ করা যেতে পারে? না, ওভাবে মনে হয়নি। দেখুন, আমি তো 32 বছর কর্পোরেটে কাজ করেছি, অ্যাক্রস কোম্পানিজ লাইক টাইটান, বম্বে ডাইং, আইডিয়া সেলুলার, প্যারিওয়্যার, আনন্দবাজার পত্রিকা। আমার ছেলে যখন আমার কাছে আইডিয়াটা এনেছিল তখন আমার খুব এক্সাইটিং লেগেছিল কয়েকটা পয়েন্ট। একটা মনে হয়েছিল যে আজকে ভারতবর্ষ হলো সেকেন্ড লার্জেস্ট ইংলিশ স্পিকিং মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, বাট ভারতে 9.8% লোক ইংরেজি বলে, 91% বলে না, 90% বলে না। এবং সেই মার্কেটে পেনিট্রেশন অফ ডেটিং ইজ ভেরি লো, রাইট? ডেটিং অ্যাপ, সরি, নট ডেটিং, ডেটিং অ্যাপ। এবং আপনি যদি আজকে দেখেন লাস্ট 10 বছরে ভারতে যেটা ঘটেছে, যে জিও বলে একটি পদার্থ এসছে, রাইট, চাইনিজ স্মার্টফোন বলে আরেকটি পদার্থ এসছে। তা আজকে আপনি অতীব ছোট শহরে চলে যান, সেখানে ইউথের হাতে স্মার্টফোন আছে, তারা জিও কানেকশন ইউজ করছে, তারা ভিডিও দেখছে, ইউটিউব দেখছে, রিলস দেখছে। ইনফ্যাক্ট ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ভিডিও কনজাম্পশন মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ 5 times bigger than China. উল্টো দিকে আপনি যদি গুগল সার্চের রেজাল্টসে যান, 82% of Google searches are in the vernacular language in India. তো এই ডেটাগুলো যখন এলো এবং অনির্বাণের যখন আইডিয়া ছিল যে আমরা মাতৃভাষা ভিত্তিক ডেটিং অ্যাপ বানাবো, রাইট, তখন ইট সিম লাইক আ ভেরি এক্সাইটিং প্রপোজিশন। সো হোয়াট আই ব্রট ইনটু দ্য মিক্স ওয়াজ নট মাই, আমি এখন জানি না একটা 22 বছরের ছেলে এখন 23 বছরের মেয়ের সঙ্গে কি করে প্রেম করে, এই ব্যাপারটা আমি হয়তো এখন বুঝি না। আমি যদিও বুঝি যে ডিপ কানেকশনটা দরকার, সেই নলেজটা অনির্বাণের। আমার কাছে নলেজটা হলো মোর, আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, ওকে, রাইট। সুতরাং সেই ইন্ডাস্ট্রি থেকে মার্কেটিং বেস্ট প্র্যাকটিসেস, বিজনেস বেস্ট প্র্যাকটিসেস, ফাইন্যান্সিয়াল বেস্ট প্র্যাকটিসেস, কর্পোরেট গভর্নেন্স বেস্ট প্র্যাকটিসেস, সেইগুলো আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। আজও পর্যন্ত প্রোডাক্ট আর মার্কেটিং, হ্যাঁ, আমি বলছি না যে আমি দেখি না, দেখি, কিন্তু সেটা ইজ মোর অনির্বাণস এরিয়া দ্যান মাই এরিয়া। আচ্ছা, একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করতে চাই, যখন অ্যাপটা লঞ্চ হলো অফিসিয়ালি, তো প্রথম 6 মাসের রেসপন্স কি ছিল কাস্টমারদের দিক থেকে? কোনো ফিডব্যাক বা স্পেসিফিক কিছু যেটা হেল্প করেছে নেক্সট 6 মাস বা 1 বছরের স্কেল আপে? হ্যাঁ, তো প্রথম 6 মাসে সবচেয়ে কষ্টকর যে ব্যাপারটা ছিল সেটা কি মহিলা ইউজার খুঁজে পাওয়া। We were talking to people tier 2, tier 3, tier 4 towns, ছোট ছোট শহরের মহিলা, তাদের কনভিন্স করা যে এটা একটা সেফ প্ল্যাটফর্ম। অনেকবার অনেকগুলো সেফটি আর প্রাইভেসি ফিচার্স এনেছিল প্রথম থেকে, এবং সেই তাদের কনভিন্স করা যে এরকম একটা সেফটি, প্রাইভেট একটা স্পেস আপনার মনের মতো মানুষ খুঁজে পেতে পারে। এখনো মনে আছে প্রথম 6 মাসে প্রথম 10,000 মহিলা ইউজার আনতেই আমাদের ঘাম ছুটে গেছিল। কারণ প্রথম ট্রানজিশনটা ভীষণ ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। এবং প্রথম ট্রানজিশন, এবং ডেটিং এ এমন একটা বিজনেস যেখানে মহিলা সংখ্যা যত বাড়বে
ছেলের সংখ্যা তত বাড়বে, রেভিনিউ তত বাড়বে, রাইট? সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট যে মহিলার সংখ্যা অন দ্য ডেটিং অ্যাপ বাড়ে। তো প্রথম 6 মাস আমাদের ঘামছুটি গেছিল প্রথম 10,000 মহিলা আনতে। আমরা প্র্যাকটিক্যালি মানে অনির্বাণের টিম বিভিন্ন ছোট শহরের কলেজে কলেজে মহিলাদের গিয়ে ধরিয়ে ধরিয়ে অ্যাপ ডাউনলোড করিয়ে ফিচার্স দেখিয়ে করতে হয়েছে, মানে এটা লট অফ লেগওয়ার্ক। হ্যাঁ, কিন্তু তারপরে যেটা হলো যে প্রথম যখন 10,000 মহিলা 12,000 মহিলা মতো স্টক এসে গেল, দে স্টার্টেড স্প্রেডিং দ্য ওয়ার্ড যে ভাই এই অ্যাপটা খুব সেফ, এই অ্যাপটা খুব চেন রিঅ্যাকশনের মতো, তখন ওয়ার্ড অফ মাউথ। আর অ্যাপের উপরে এঙ্গেজমেন্টটা বাড়তে শুরু করলো। তো এঙ্গেজমেন্ট যখন বেড়ে যাবে তখন ইভেনচুয়ালি একটা এমনি ডাউনলোড হওয়া শুরু হয়, সে অ্যাপ স্টোর হোক কি প্লে স্টোর, সব কটা দেখি ন্যাচারাল অর্গানিক ডাউনলোড বেড়ে যায়। তো ওই ব্যাপারটা মানে ক্রিটিক্যালি ওই ফার্স্ট 6 মাসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই কারণে আমার কোশ্চেনটা করা। ওকে, তো স্মল টাউনে থেকে গ্লোবাল ডেটিং রিলেটেড প্রোডাক্ট বিল্ড করলেন, তো ইনিশিয়াল রিয়াকশনটা কেমন ছিল মানে চারপাশের লোকেদের? আমি কাস্টমারদের কথা বলছি না। অন্যদিকে দেখুন, মানে এটা আপনাকে যেটা আমি আর অনিমা অনেক ফেস করেছি, প্রচুর লোক অনেক ব্যাপারে হেসেছে। যে প্রথম হেসেছে কলকাতা থেকে এরকম একটা প্রোডাক্ট, টেক প্রোডাক্ট তৈরি করা। তারপর হেসেছে যে তুমি স্মল টাউনসে ডেটিং অ্যাপ নিয়ে যাচ্ছ, যেখানে ডেটিংটা ইজ আ ট্যাবু। আমি মনে করি না ট্যাবু। What is taboo in small towns is casual dating, not real romantic connections. এই ডিফারেন্সটা লোকে বোঝেনি। তো লোকে আমাদের নিয়ে অনেক ব্যাপারে হেসেছে, কলকাতা থেকে তৈরি করছো টেক কোম্পানি, সেই টেক কোম্পানি আবার এআই লাগাচ্ছ, সেটা আবার কলকাতা থেকে ছোট টাউনে যাচ্ছ, সেটাই যেখানে ডেটিং ইজ আ ট্যাবু। হ্যাঁ, থার্ড বাবা ছেলে মিলে ডেটিং অ্যাপ চালাচ্ছ। আমি এই কোশ্চেনটাই করতে হ্যাঁ, তো ওটা এই ধরনের হাসি খোরাক আমরা অনেক হয়েছি, কিন্তু what is very important is people may laugh at you, people may make fun of you. নিজের রাস্তাটাকে নিজে ক্লিয়ার করে রাখতে হবে, এবং সেটা যদি রাখা যায় বিভিন্ন ডিস্ট্রাকশন থেকে, তাহলে আলটিমেটলি যেখানে গন্তব্য সেখানে পৌঁছে যাবে। রাস্তায় তো লোক অনেক আছে যারা হাসবে, যারা খিল্লি করবে, অনেক আছে, হয়তো থাকেই, যে কোনো লোকেরই জীবনে থাকে। কিন্তু আমার বাবারা ছেলের একটাই মানে যেটা আমরা ঠিক করেছিলাম, আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটাই আমরা ঠিক থাকবো। হ্যাঁ, 10 বার পড়ে যাবো, 12 বার উঠবো, লোকে হাসবে, লোকে মজা করবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এবং আজকে দেখুন, আজকে যখন টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা কোম্পানি যখন ইনভেস্ট করে, why did they invest? Obviously because of the potential. তারা কিছু একটা দেখছে, তারা তো দেখতে পাচ্ছে যে এখানে হিউজ, they run a media business, they have English, they have vernacular also, so they know the potential of vernacular. আমি নিজে আনন্দবাজারে কাজ করেছি। আনন্দবাজারে বাংলা নিউজ পেপার হলো আনন্দবাজার, ইংরেজি হলো টেলিগ্রাফ। The Bangla newspaper was almost 5 times the size of the English newspaper. Right? So obviously people saw the potential, people knew the potential. কিন্তু ওই বললাম না, মানে ডিট্রাক্টার্স যাকে বলে, বা ক্রিটিসিজম বা ব্যাকবাইটিং, এটা যেগুলো লোকের জীবনে থাকে, সব স্টার্টআপেই থাকবে, বাট যেহেতু এটা একটা ডেটিং স্টার্টআপ প্লাস বেঙ্গল থেকে তৈরি হয়েছে, প্লাস বাবা ছেলে মিলে করছে। হ্যাঁ, বাবা ছেলে মিলে করছে, আমরা এখানে আর একটু বেশি পরিমাণে জিনিসগুলো ক্রিয়েট হওয়ার জন্য। সো উই হ্যাভ ফেসড অল অফ দ্যাট, রাইট, কারেক্ট। এবং ব্যাপারটা ওটাই আমি প্রথমেই যেটা বলছিলাম, যে if you have the right commitment and the right resilience, then you will reach your destination. মোস্ট ইম্পর্টেন্টলি, যদি ইফ ইউ আর আ স্টার্টআপ ফাউন্ডার, একটাই ট্যালেন্ট লাগে, এইসব বাকি কোনো স্কিল লাগে না। সেই স্কিলটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন বলা হয়। সব হেডফোনেই থাকে, কিন্তু ওটা নিজের কানে যেদিন চলে আসে না, আনবিটেবল। এনি ফাউন্ডার ইজ আনবিটেবল ইফ দে হ্যাভ নয়েজ ক্যান্সেলেশন, আর কিচ্ছু লাগে না। Yeah, exactly. না, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে আপনার যেখানে 32 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারপরে আপনি শুরু করলেন, তাও আপনাকে এই জিনিসগুলো ফেস করতে হয়েছে। সো আমরা অনেক ভালো আছি। I don't know, 32 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা একটা খুব মজার গল্প। 32 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাসেট না লায়াবিলিটি ফর আ ফাউন্ডার, I don't know. When you have 32 years of work experience, you also enter the role of a founder with a lot of baggage.
তার বদলে when you enter the role of a founder like Anirban at the age of 22, you have no baggage. Right? So whether 32 years of work experience is a plus or a minus, I don't know. এটা একটা পার্সপেক্টিভ, এটা তো যে যেভাবে দেখছে তার কাজে অনেকে ভাববে যে মানে ইনফ্যাক্ট কাজে লাগানো কি 25 বছর as in the corporate world আমি যেভাবে কাজ করেছি আর অ্যাজ আ ফাউন্ডার আমি যেভাবে কাজ করি দুটো সম্পূর্ণ আলাদা। স্বাভাবিক, এটা তো এটাই হওয়া উচিত। তাহলে দেরি না করে শুরু করে দিই আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম হচ্ছে বিশ্লেষণ বাক্স। এখানে আমরা বিভিন্ন টপিক নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো আমার প্রথম কোশ্চেন অনির্বাণের কাছে, সেটা হচ্ছে যে দুটো কোশ্চেন। একটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে আদার্স ডেটিং অ্যাপ আছে সেই ডেটিং অ্যাপগুলোর থেকে ফ্লাটার কোথায় নিজেকে আলাদা করছে এবং আগামী দিনে করবে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে সিকিউরিটি ওয়াইজ যে ফিচারগুলো তুমি অ্যাড করেছো সেগুলো কতটা সিকিউর এবং এক্স্যাক্টলি কি কি ফিচার তুমি অ্যাপ্লাই করেছো এবং আগামী দিনে আরো আপস্কেল করতে চাইছো এই অ্যাপের ভেতরে। হ্যাঁ, তো দু পার্টে আনসার দিচ্ছি। তো শুরুর আনসারটা আগে এটা বোঝায় কি ফ্লাটার আলাদা কি করে কম্পেয়ার টু অন্য ডেটিং অ্যাপ যারা এখন আছে ভারতবর্ষে। তো ফার্স্ট জিনিস যেটা আমরা করি সেটা হচ্ছে আমাদের কোনো সোয়াইপিং এর ফিচারই নেই। তো অন্য সব বেশিরভাগ ডেটিং অ্যাপে দেখবে লেফট বা রাইট সোয়াইপের কনসেপ্ট আছে, এতে কিছু প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে কি লোকেরা না অত ডিটেলে প্রোফাইল দেখে না, শুধু ছবি দেখে লেফট রাইট করে। তো পুরো ব্যাপারটা হচ্ছে লেফট রাইট করার চক্করে কি হয়, অনেকজন ওই অ্যাকচুয়াল ম্যাচটা বা অ্যাকচুয়াল ডিপার কানেকশনটা বানাতে পারে না। আর সেটা বানানোর জন্য সফটওয়্যারটাই ওকে অ্যালাউ করে না। সফটওয়্যারটা চাই তুমি তাড়াতাড়ি অ্যাকশন নাও, আমরা ওইটা করি না। তো আমাদের একটা গ্রিড মেট্রিক্স আছে, অনেকটা সোশ্যাল মিডিয়া ফিডের মতন। তো সব প্রোফাইল একটা ফিডের মতন আসে। এবার বেশি জানার জন্যে তোমাকে ওইটা প্রেস করে ঢুকতেই হবে একটা প্রোফাইলে, জানার জন্য কি অ্যাকচুয়ালি প্রোফাইলটা কি, সে কি, তার পছন্দ কি, এডুকেশন কোথায় থাকে, সবকিছু ওর মধ্যে দেখা যায়। শুরুতে অত ডেটা কেউ পায় না, ওটা ডিসকভার করতে হয়। আরেকটা জিনিস যেটা আমরা করি যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা অ্যাকচুয়ালি অনেকটা এআই ফিচারের উপরে কাজ করি। তো আমাদের ডেটিং অ্যাপে এরকম এআই আছে যেটা হেল্প করে ইউজাররে আরো ডিপার ম্যাচেস খুঁজে পাওয়াতে, যেটাকে আমরা বলি FII, ফ্লাটার ইন্টারঅ্যাক্টিভ ইন্টেলিজেন্স। সো এই ফ্লাটার ইন্টারঅ্যাক্টিভ ইন্টেলিজেন্স কি করে, সেটা হচ্ছে যেই ইউজার জয়েন করে কিছু কোয়েশ্চেন্স থাকে, খুব সিম্পল 5-6টা কোয়েশ্চেন থাকে। ওই কোয়েশ্চেনের উত্তরগুলো যদি ঠিকঠাক দেওয়া হয় প্লাস তোমার যে প্রোফাইলটা আছে, এই সবকটা মিলিয়ে আমরা একটা পার্সোনা তৈরি করি। এই পার্সোনাটা হচ্ছে একটা ভার্চুয়াল সেলফ তোমার। এই ভার্চুয়াল সেলফটা যতগুলো প্রোফাইল আছে তাদের যে ভার্চুয়াল সেলফস আছে তাদের সাথে ব্যাকগ্রাউন্ডে কনস্ট্যান্টলি ইন্টারঅ্যাক্ট করে। এইগুলোকে বলা হয় নিউরাল সিমুলেশনস। তো নিউরাল সিমুলেশনের থ্রু কি হয়, এখন একটা পার্সোনা আরেকটা পার্সোনার সাথে কথা বলে, তো এই কথা থেকে যে ডেটাটা বেরোয়, কে কতটা তুমি তার সাথে কম্প্যাটিবল হতে পারো, এইটা অনেকটা ডিপার লেভেল অফ ডিপ লার্নিং। এটা এক ধরনের ডিপ লার্নিং হয়। তো অন্য অ্যাপে এতটা ডিপ লার্নিং হয় না, ওদের খুব সারফেস লেভেল অ্যালগোরিদম আছে যেগুলো খুব সারফেস লেভেল ম্যাচিং করে। তো আমরা সারফেস লেভেল ম্যাচিংটা করি না, আমাদের ডিজাইরেবিলিটি নয় কম্প্যাটিবিলিটির উপরে স্কোর হয়। তো কম্প্যাটিবিলিটিটা বার করার জন্য আমরা এতটা বেশি কম্পিউটেশন ইউজ করি। তো তাই জন্যে দেখো, আমি এটা বলতে পারি না কি টেকনোলজি 100% তোমাকে সেই পার্টিকুলার বেস্ট লোক খুঁজে এনে দিতে পারে, কিন্তু আমি একটা গ্যারেন্টি দিতে পারি, আমি 100টা লোক এমন খুঁজে এনে দিতে পারি যার মধ্যে একটা বেস্ট হবে। সেই গ্যারেন্টিটা আমি দিতে পারি, অন্যের জন্য আমি কথা বলবো না, নিজের জন্যই বলছি। তো এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন দুটো অ্যাঙ্গেল থেকে। একটা হচ্ছে আমাদের যেটা ভিশন আর মিশন আছে, সেটা হচ্ছে ডিপার ভার্চুয়াল কানেকশনস তৈরি করা অন আ ভার্চুয়াল প্ল্যাটফর্ম, টেকনোলজি ড্রিভেন। এইটা হচ্ছে আমাদের ভিশন আর মিশন। আর টেকনোলজি হচ্ছে আমাদের প্রোডাক্ট আউটপুট, কি আমরা টেকনোলজি দিয়ে এই প্রবলেমটাকে কি করে সলভ করছি। সো টেকনোলজি মানে এই নয়, এখন তুমি আই থিঙ্ক খুব অ্যাওয়্যার কে এই নতুন একটা ওয়ার্ড এসে গেছে না, এআই, যে যেখানে পাচ্ছে একটা লাগিয়ে দিচ্ছে। সেই 2 দিন আগে দেখলাম একজন স্ক্রিন গার্ড বার করেছে, লিখেছে এআই কম্প্যাটিবল। কেন স্ক্রিন গার্ডের মধ্যে আবার কোন এআই এর কম্প্যাটিবিলিটি চাই? তো কি হচ্ছে ওই আর কি, মানে কি হচ্ছে না, এই শব্দটা যেখানেই লাগিয়ে দিচ্ছ, এক একটা কোম্পানির ভ্যালুয়েশন 1 টাকা থেকে কবে 100 কোটি টাকা হয়ে যাচ্ছে কেউ জানে না। আর সে কি এআই, 2 দিন আগে কোনো একটা কোম্পানি ছিল তার নাম নিচ্ছে না, এআই এর নামে 1000টা লোক খাটাচ্ছে, কোডিং করাচ্ছিল 1000টা লোককে দিয়ে এআই বলে, তাদের নাম নিলাম না। বাট যাই হোক, তো আমরা এইসব করি না। আমরা কি করেছি, আমরা এআই এর ডেফিনেটলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করি, কিন্তু আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপরে নিজস্ব কিছু স্মলার মডেলস বানিয়েছি
যেটা আমাদের এআইকে হেল্প করে ইন্ডিয়ান সিস্টেমটা বোঝার জন্য। যখন কি হয় আমরা 8টা ভাষা যখন বলি, ঠিক আছে, আমাদের অ্যাপ এখন 8টা ভাষায় আছে, এই 8টা ভাষার যে 8টা কালচারাল যে সিচুয়েশনটা আছে সেটা বোঝার জন্য খুব দরকার কি আমাদের এআইটা না ভারতবর্ষকে বোঝে। এআই মানে এই নয় কি জাস্ট কিছু একটা জেনারেট করে দিয়ে দিলাম, সেটাতে কোনো লাভ হবে না। কিভাবে ভারতের জন্য এআই বানাতে হবে, আমরা সেখানে আমার ছোট একটু কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি, যেখানে দুটো ভারতীয়কে কিভাবে লিঙ্ক করানো যায় সেই কাজটা ফ্লাটারের আমরা টেকনোলজি দিয়ে করছি। তো এইটা হচ্ছে পার্ট 1 যেটা ছিল কোয়েশ্চেনের আনসার কে ফ্লাটার কেন আলাদা। পার্ট 1 আরেকটা আমি আরেকটা জিনিস আমি অ্যাড করছি। আমরা আমাদের ফোকাসটাই হলো টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4 টাউনস। সেখানে আমি আর অনির্বাণ মিলে আমরা একটা জিনিস দেখেছিলাম যে বিভিন্ন যারা ডেটিং অ্যাপ এখন আছে, যারা বিশাল মান্থলি সাবস্ক্রিপশন, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। When you are taking a subscription on Netflix, তুমি জানো যে তোমার একটা বড় কন্টেন্ট লাইব্রেরি পাচ্ছ, কিন্তু ডেটিং অ্যাপে সাবস্ক্রিপশন দেওয়া হলে এটা গ্যাম্বলিং, রাইট? তুমি ম্যাচ পাবে কিনা, পার্টনার খুঁজে পাবে কিনা, কোনোটাই গ্যারান্টি, রাইট? তো ভারতের যারা ইউথ তাদের পক্ষে 1200 টাকার মান্থলি গ্যাম্বল দেওয়াটা সম্ভব। That's why we have moved to micro transactions, যেখানে তুমি যেটা করবে, যেটা চাইবে শুধু সেইটুকুই পাবে। তুমি 30 টাকা দাও, 50 টাকা দাও, 70 টাকা দাও, রাইট? That's why অন্যান্য ডেটিং অ্যাপের have only 3 to 4% paying users. আমাদের সেটা 800 থেকে 20%. So that's the same. হ্যাঁ, আর সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে সেফটি আর প্রাইভেসি যে ফিচার্সগুলো আছে। তো আগেন ওটাও সেকেন্ড টিয়ার সিটিস থেকে অনেকটা আছে। যখনই আমরা টিয়ার 2 সিটিতে যাই, সিটির সাইজগুলো ছোট হয়ে যায়। তো কি হয়, বেশিরভাগ লোক একে অপরকে এমনিই চেনে, কেন কি তাদের পাড়া থেকে আসে বা আশেপাশে থাকে। তো তাই জন্যে অনেকবার কি হয় কে কোনো একটা আঙ্কেল হতে পারে বা কোনো একটা আন্টি হতে পারে যে যদি আমাকে ডেটিং অ্যাপে দেখে নেয়, তাহলে একটা মানে একটু মাল মশলা দেওয়া মানে গল্প ছড়াবে না আমার পাড়ায়, তারপরে পাড়ায় যাবো 4টে লোক হাঁ করে তাকাবে। তো এইগুলো এই হ্যারাসমেন্টটার জন্য অনেকে ওইখান থেকে মেয়েরা আসতে চায় না এই অ্যাপগুলোতে। কেন কি কোনো একটা আন্টি আমাকে দেখে নেবে বা কোনো একটা আঙ্কেল দেখে নেবে। এবারে আঙ্কেলগুলো ডেটিং অ্যাপে কি করছিল সেটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তো ঘটনাটা হচ্ছে এই প্রবলেমটা হয়। তো তাই জন্য আমরা অনেকগুলো ফিচার ঢুকিয়েছিলাম যেখানে একজনের প্রাইভেসিটা মেনলি কনসার্ন, আমাদের সেফটির থেকেও প্রাইভেসি বেশি। সেফটিটা এমন একটা ব্যাপার, ওইটা হচ্ছে অনেকটা মানে ল অথরিটি এদের বেশি ডিপার্টমেন্ট ওইটা। কে একবার আমার অ্যাপ থেকে বেরিয়ে গেলে সেফটি যে শব্দটা ওইটা এখনো ল অথরিটির ইয়ে, প্রাইভেসি কিন্তু আমার কে তুমি আমার অ্যাপে যতক্ষণ আছো তুমি কতটা সিকিওর আছো। তো তাই জন্য আমাদের বেশিরভাগ যা স্ট্যান্ডার্ড জিনিস আছে সে এনক্রিপশন হোক কি ডেটা প্রোটেকশন, তারপরে টোকেনাইজিং, আমরা সবকিছুই করি, সেগুলো তো বটে। তাছাড়াও আমাদের কিছু ফিচার্স আছে, যেরকম আমাদের একটা ফিচার আমাদের যেরকম একটা খুব ইম্পর্টেন্ট ফিচার যেটা টিয়ার 2তে খুব কাজে আসে, সেটা হচ্ছে আমরা চ্যাটের মধ্যে একটা স্মার্ট চ্যাট করেছি। স্মার্ট চ্যাটের সুবিধাটা হচ্ছে যখন কেউ তোমার নিজের মোবাইল নাম্বার বা কোনো একটা জায়গায় তোমাকে ডাকে বা কোনো একটা জায়গার অ্যাড্রেস পাঠায়, বলে এখানে দেখা করো, তো ওই জায়গাটা আমরা ইমিডিয়েটলি গুগল ম্যাপস দিয়ে স্ক্যান করে ওদের দেখিয়ে দিই যে এটা হচ্ছে জায়গা, আর আমরা এটাকে সেফ মনে করি না। এবার তুমি ওইখানে যেও না, মানে উই উইল সাজেস্ট দ্য গার্ল টু নট গো দে। হতে পারে ওইখানে গেলে তুমি স্ক্যামড হতে পারো, তোমার কোনো বিশাল প্রবলেম হতে পারে তোমার সাথে, হয়তো খুব আনসেফ জায়গা, কিডন্যাপিং এত কিছু হয় টিয়ার 2তে। তো এই প্রবলেমগুলোকে পুরোপুরি সরানোর জন্য আমরা এরকম একটা ফিচার ঢুকিয়েছি, যেটা আমরা লাস্ট মোমেন্ট অবধি আমাদের অ্যাপ ছাড়তে ওদের এনকারেজ অতটা করি না যদি ওরা শিওর না হয়। তো তাই জন্যে কোনো জায়গায় এলো বা কোনো নাম্বার এলো বা কেউ টাকা চাইছে, এগুলো সব আমরা ইমিডিয়েটলি ওকে স্মার্ট চ্যাটে প্রম্পট করেই বলে দিই এটা না করতে, এটা আমাদের রেকমেন্ডেশন। এবার যদি তারপরেও কেউ করে সেটার পুরো ব্যক্তিগত ব্যাপার। এর বাদেও অনেক কিছু আছে। যেমন ধরুন মানে একটা মেয়ে যখন একটা ছেলের সঙ্গে কথা বলছে চ্যাটে, there is something called a private mode messaging. প্রাইভেট মোডটাকে অন করে দিলে there is a kill switch. এবার যদি the girl মহিলা যদি অস্বস্তি ফিল করে, কথাবার্তাটা ভালো হচ্ছে না বা কোনো ভুল দিকে যাচ্ছে, she can tap on the kill switch and the chatটা মেয়েটার মোবাইল এবং ছেলেটার মোবাইল দুটো থেকেই উড়ে যাবে।
তো ছেলেটা কোনো রেকর্ড রেখে দিতে পারবে না। Okay. কে পরে ঠিক আছে অনেক কেস হয়, ব্ল্যাকমেলিং এর কেস হয়। আরেকটা জিনিস যেটা আমরা করি সেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের অ্যাকচুয়ালি অ্যাপে স্ক্রিনশট নেওয়া অ্যালাউড নয়। হ্যাঁ, ওটা তো আমি মেয়েদের দেখেছি। You can't. মেয়েদের অনেক প্রোফাইল দেখবে টিন্ডার বা অন্য যে ডেটিং অ্যাপস আছে, ওই নাম না নিলে ভালো হয়। হ্যাঁ, তো ওটা বেরিয়ে গেছে, ওই ঠিক আছে। তো অন্য ডেটিং অ্যাপসে কি হয়, আমরা যতবার দেখি কে কোনো কারণে আমরা ফোনে দুটো বাটন টিপলেই স্ক্রিনশট হয়ে যায়। তো ওইটা আমরা মানে এখানে আটকে দিয়েছি, কেন কি ওইটা আমরা চাই না হয়। তো এইটা আরেকটা ফিচার আছে যেটা এক ধরনের প্রাইভেসি প্রোটেক্ট। দুটো ফিচার আমার ভালো লাগলো, সেটা হচ্ছে ভিডিও ব্ল্যাকমেলিংটাকে আটকে দেওয়া এবং চ্যাটটাকে, আর একটা হচ্ছে লোকেশনটা সেফ নয়, এটা ভীষণ বলছি এটা ভীষণ বলছি আমাদের কোম্পানিতে আমাদের নিয়ম আছে, আমরা প্রত্যেক আমাদের এমপ্লয়ি তারা সে ফাইন্যান্সে হোক, এইচআরে হোক, যেগুলি হোক, 3টে ইউজারের সঙ্গে মাসে কথা বলতে হবে। And then we collect all the data যে user feedback। আমাদের একজনের কাছে একটা মহিলা বলেছিল, গার্ল ফ্রম স্মল টাউন, ঝাঁসি বোধহয়, হ্যাঁ ঝাঁসি, ওর কোন কাজিন ওকে ফ্ল্যাটে দেখেছিল, দেখে গিয়ে সেটা ওর বাবা মাকে জানিয়ে দেয়। এবং বাবা মা অবভিয়াসলি প্রচুর গালাগালি করে, প্রচুর ঝামেলা করে। তার থেকে আমরা একটা ফিচার তৈরি করেছিলাম কল ব্লক নোন কন্ট্যাক্টস। সেটাকে যদি আপনি অন করে দেন, তাহলে আপনার ফোন বুকে যারা যারা আছে তারা আপনার প্রোফাইল ফ্ল্যাটারে দেখতে পাবে। বা তুমি চুজ করতে পারো, মানে ইউ ক্যান চুজ যে আমি এদের ব্লক করলাম। ওকে। আর ফিউচারেতে তো ইট ইজ এন্ডলেস, বিকজ দেখুন আমাদের দেশে যারা টিয়ার 2 টিয়ার 3 টাউনসে থাকে, they are not so confident about speaking to the opposite gender, okay, right? তো তাদের কি করে আরো হেল্প করা যেতে পারে, মানে to become more confident, or how do I guide them or coach them to become more confident and carry on a better conversation, how to find more deeper and meaningful connections, even things like how to write your bio on the profile, right? Correct. তো অনির্বাণরা একটা বানাচ্ছে AI ফিচার, ওরা বানাচ্ছে এবং শীঘ্রই লঞ্চ হবে, which is the world's first relationship coach, AI relationship coach. হ্যাঁ, আমরা আমার নিজস্ব একটা এজেন্ট তৈরি করছি, যে এজেন্টটা কনস্ট্যান্টলি অ্যাপে অ্যাক্টিভ থাকবে। কোনো প্রবলেম হলে, ধরো আগেন সেম থিং, ইফ যদি কোনো মেয়ে কিছুতে আনসেফ ফিল করছে, ও ডাইরেক্ট ওকেই জিজ্ঞেস করতে পারে, আর ওইখান থেকে অনেক সলিউশনস ওর কাছে আসবে। তো কি হয় না, মিস্টেক করার চান্সেসটা কমে যায়, যেটা ওই গাইডেন্সটা অন্য অ্যাপসে বা ওই অন্য প্ল্যাটফর্মসে এখনো নেই। তো বাঙালি হিসেবে আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগছে, যে আমাদের অ্যাপেতে অনেকগুলো ফিচার আছে, যেমন অনির্বাণ FII এর কথা বললো, which is AI of that dating, virtual dating। ওটাতে কি করে, ওটাতে তো ইন্টারঅ্যাক্ট করছে with the virtual selves, and then they show you these are the 3 profiles which are most compatible with you। আর কেন কম্প্যাটেবল সেটাও লেখা আছে। সেটাও লেখা থাকে, right? So that is again a global first in the dating industry, and I'm very proud that this has been made by our engineers। কলকাতার ছেলে, এরা কলকাতার ছেলে না, এরা ডিস্ট্রিক্টের ছেলে, ছোট স্মল টাউনের ছেলে, রাইট? তো যেটা আমি প্রথমে বলছিলাম, যে কলকাতা হোক বা ঝাঁসি হোক বা ঝুনঝুনু হোক, আজকে যদি তোমার উইলিংনেসটা থাকে এবং কোম্পানির যদি কালচারটা তুমি আমাকে ক্রিয়েট করো, যে যেখানে পিপল আর ওয়ান্টিং টু এক্সেল। আমাদের ইনফ্যাক্ট এই যে ফিচারটা যে বানিয়েছিল, যে লিড নিয়েছিল, সে হলো তমলুকের ছেলে। আচ্ছা, রাইট? তো তমলুকের একটা ছেলে একটা প্রজেক্ট লিড করেছে, একটা ফিচার বানিয়েছে, which is a global first in the dating industry. So again, that's a matter of pride. And yes, both Anirban and I have been called to London. There's a global trained body called Global Dating Insights. There is a conference which is London, a global conference. They have asked us to present Flutter and how we are using AI to tap into this Indian huge market. তো 500 মিলিয়ন ইয়াংস্টার্সকে কিভাবে ডেটিং করানো যায়। তো কলকাতার কোম্পানি ইজ রিপ্রেজেন্টিং ইন্ডিয়া ইন লন্ডন
in a global conference of the dating industry about how to build AI features for the Indian market. তো যেটা আপনি বলছিলেন যে ইন্টারঅ্যাক্টিভ ইন্টেলিজেন্স অথবা আভাতার বেস আমার যে ফিচার্সটা, তা ডেটিং ইন্ডাস্ট্রিতে কি এটাই ফিউচার? No, dating industry will remain a human connection. Okay, right, of course. Dating বা প্রেম মানেই হলো হিউম্যান কানেকশন, রাইট? আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হলো গিয়ে হাউ টু এনেবল ইউ টু গেট বেটার ম্যাচেস অর বেটার কানেকশনস অর মোর ডিপার কানেকশনস। আমরা একবারও বলছি না যে প্রেমটা আপনি একটা এআই এর সঙ্গে করুন, না, প্রেমটা আপনি একজন মহিলার সঙ্গেই করবেন, কিন্তু তাকে খুঁজে পেতে এবং আপনার মনের মতো মানুষ খুঁজে পেতে এআই ফিচার সাহায্য করবে। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে মানে ইউজার রিটেনশন একটা তো আছেই ডেটিং অ্যাপের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট ফিচার। আর সেক্ষেত্রে আপনার ডেইলি যে এনগেজমেন্ট, এইটার ব্যাপারে মানে আপনারা কিভাবে এই জিনিসটাকে কন্ট্রোল করেন বা এটাকে ট্র্যাক করছেন কিভাবে, বা ডেইলি এনগেজমেন্টকে ইনক্রিজ করার কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি কিছু কি নেওয়া হয়েছে বা আগামী দিনে কি প্রজেকশন রয়েছে? অ্যাকচুয়ালি আমাদের যে প্রাইসিং মডেলটা আছে সেটা অনেকটা ডেইলি রিটেনশন বাড়ানোর দিকেই মানে বানানো। তো আমরাও জানি কি ডেটিং অ্যাপের ব্যাপারটা কি খুব সাকসেস ড্রিভেন প্ল্যাটফর্ম। তো দ্য মোমেন্ট একটা ইউজার নিজের সাকসেস পেয়ে যায় মানে ম্যাচ পেয়ে যায়, খুব চান্সেসকে সে ড্রপ করে যায়। একটা এটা কারণ হতে পারে, আরেকটা কারণ হতে পারে কি আমি কিছুই পেলাম না বলে আমি ড্রপ করে গেলাম, এইটা দুটো কারণ হতে পারে। আবার আরেকজন হয় কি ঠিক আছে আমি টেম্পোরারি ড্রপ করলাম, আবার 3 দিন পরে চলে এসেছি অন্য ম্যাচ পেয়ে। তো খুব জিনিসটার অ্যাক্টিভিটি খুব ডিপেন্ড করে যে কতগুলো ম্যাচেস একটা ইউজার একটা অ্যাভারেজ দিনে পাচ্ছি। সেকেন্ড জিনিসটা যেটা আমরা রিটেনশন বাড়ানোর জন্য করি সেটা হচ্ছে সিন্স আমাদের অ্যাপটি অনেকটি এআই ড্রিভেন, তাই জন্যে যে ম্যাচেসগুলো আসছে ম্যাচ রেট অনেক বেশি হায়ার অন্য অ্যাপসের থেকে। ম্যাচের যে ভ্যালু, আমরা একটা জিনিস ট্র্যাক করি যে ভ্যালু অফ আ ম্যাচ, মানে একটা ম্যাচ হওয়ার পরে কি হলো, কত চ্যাট হলো, কতক্ষণ অন্য কোনো ট্রানজ্যাকশন হলো, আমরা একটা জেনারেটিভ লাভ কোড জিনিস আছে ওইটা কি পাঠানো হলো কাউকে, ঠিক আছে। তো ইন্টারাকশনস ইন্ডেক্স একটা বার করা হয় বিটুইন টু ইউজার্স, সো তার বেসিসে রিটেনশন আমরা ভালোই দেখি। তো এইটাই আমার মানে মেন, যদি আমাকে সামারাইজ করতে হয় আমরা মেনলি একটা জিনিস মেনে খুব চলি, সেটা হচ্ছে যদি আমরা ভালো ম্যাচেস ডেলিভার করতে পারি অ্যাজ আ প্ল্যাটফর্ম, তোমার রিটেনশন উইল বি হাই, ইফ নট ইয়োর রিটেনশন উইল ফল। এবার রিটেনশন ফল অন্য প্ল্যাটফর্মসে আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে ফর হ্যাভিং ইনঅ্যাক্টিভ অ্যান্ড ফেক প্রোফাইলস। সো ইনঅ্যাক্টিভ আর ফেক প্রোফাইলস একটা খুব মানে জিনিস যেটা ডেটিং ইন্ডাস্ট্রিতে বেশ পুরনো। অ্যান্ড ফেক প্রোফাইলসগুলো তৈরি করা হয়েছিল বিকজ ওইটা থেকে কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস করানো হতো, আর আবার কিছু কোম্পানি নিজের শুধু ইউজার বেস বড় দেখানোর জন্য ওই অ্যাকাউন্টগুলো বানিয়ে রাখতো। তো এতে কি হতো, বেশিরভাগ যে জেনুইন ইউজার যারা তারা ঢুকতো, কিছুক্ষণ থাকতো, 1-2 দিন ম্যাক্সিমাম, আর চলে যেত, ড্রপ অফ করে যেত, কেন কি ইনঅ্যাক্টিভ ম্যাচ। তো এই জিনিসটা আমরা ফ্লাটারে হতে দিই না। আমরা ফ্লাটারে যেগুলো রিপোর্টেড প্রোফাইল আছে বা কোনো কারণে ফেক হতে পারে বা কোনো কারণে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের জন্য এসেছে, এমনিতেই অনেক সিকিউরিটি আমাদের আছে, তো আমরা এমনিও আমাদের নাম্বার অফ ফেক বা ইনঅ্যাকুরেট প্রোফাইলস অনেকটা কম, কিন্তু তাও যদি কিছু বেঁচে থাকে আমরা মাসে অলমোস্ট 5-6 হাজার ওরকম সরাই আর ওগুলোকে ফ্ল্যাগ করি। তো এই ফ্ল্যাগিং সিস্টেমটার জন্য কি হয়, আমার রিটেনশনটা একটু বেশি হয়, বিকজ যারা ইন্টারাকশন হচ্ছে যেগুলো সেগুলো জেনুইন প্রোফাইলসের সাথেই হচ্ছে। তো তাই সেভাবে একটু রিটেনশনটা বেড়ে যায় একটা ইউজারের। আর রিটেনশন যদি বাড়ে, স্বাভাবিক কথা, পিপল পেইং উইল অলসো ইনক্রিজ। আর স্বাভাবিক কথা, ইফ ইউ পে অ্যান্ড অলসো পিপল আর অ্যাক্টিভ, ইউ উইল গেট রেজাল্টস ফর দ্য মানি ইউ হ্যাভ পেড। অলসো ওয়ান মোর থিং, যেটা অন্যান্য ডেটিং অ্যাপে হয়, যে আপনি একটা মহিলার সঙ্গে ম্যাচ করলেন বা ছেলের সঙ্গে ম্যাচ করলেন, চ্যাট করতে শুরু করলেন, দেন ইউ মুভ টু হোয়াটসঅ্যাপ, রাইট? এবার আমরা আমাদের চ্যাটে 3-4টি জিনিস বিল্ড ইন করেছি, যেটা উইচ ইউ ওন্ট গেট ইন হোয়াটসঅ্যাপ, রাইট? নাম্বার 1, আপনি যখন চ্যাট করছেন, my AI will detect what is the sentiment of the other person, right? And in 8 Indian languages, mind you, right? And therefore help you craft messages or replies which will make the chat more deeper and meaningful.
এটা হোয়াটসঅ্যাপে নেই। হ্যাঁ 2 নম্বর হলো within the chat there is a button where you can generate a love quote which captures your emotion, a love poem or a love quote or love shairi, whatever you call it, আর সেটাকে আপনি গিফট করলেন। এটাও হোয়াটসঅ্যাপ নিয়ে আমি ওখানে আরেকটা জিনিস অ্যাড করার চেষ্টা করছি, হাউ টু ক্রিয়েট কাস্টম মিউজিক ডিউরিং আ চ্যাট। আর অ্যাডিশনাল যে চ্যাট ফিচার্স যেগুলো সেফটির জন্য আছে, যেটা আমি বলছিলাম, তো এখানে আমরা নর্মালি নাম্বার শেয়ারিং বা হোয়াটসঅ্যাপ শেয়ারিংটাকে এনকারেজ করি না, বিকজ আমাদের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলে আমাদের আর ওটার উপরে কোনো কন্ট্রোল নেই। আসতেই চাইছিলাম, Correct. সাপোজ যদি ফার্স্ট চ্যাটের পরেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিল তো আমরা ওটা এনকারেজ করি না, আর নাম্বারটাকে আমরা করে দিই, মানে যদি তুমি নাম্বার শেয়ারও করো আমরা বলে দিই ফর সিকিউরিটি রিজনস নাম্বারটা পুরো দেখানো হয় না, কিছু ডিজিট ওখান থেকে আমরা সরিয়ে। So chatটা যেহেতু because of all these AI features which you don't get in WhatsApp, so people tend to stay in the chat longer. ইয়েস, অ্যান্ড ইট ইজ অলসো সেফার ফর দেম, বিকজ তাহলে যদি আই হোপ টাচউড কিছু বাজে না হয়, ওটা হওয়ার চান্সেস কমে যায়। ভেরি ট্রু। আচ্ছা, আমি একটুখানি তোমাদের থেকে সাবস্ক্রিপশন মডেলটা মানে জিজ্ঞাসা করতে চাইছি। হ্যাঁ, পেপার ইউজ, সাবস্ক্রিপশন তো নেই আমাদের। হ্যাঁ আপনি একটু আগেই বললেন যে মাইক্রো ট্রানজাকশন, Oh, yeah, হ্যাঁ, paper micro use. তো কস্ট আশা করি আমি যেটা দেখেছি যে অ্যাজ লো অ্যাজ 5 রুপিসে মনে হয় স্টার্ট হচ্ছে, তো কি করে এই রিস্কটা নেওয়ার কথা এই মাথায় এলো কি করে যে এত Oh, কমে okay. শুরু So করবো? that is okay. So you know, if India-তে, okay, so India-তে the per capita GDP is $2,300. If you take out the top 10% Indians, then the per capita GDP is $1,100, which is equal to Rwanda's per capita GDP. তো এখানে নিউ ইয়র্কের মডেল অফ 800 টাকা, 1000 টাকা, 1200 টাকার মডেল, যেখানে পার ক্যাপিটা জিডিপি হলো $44,000, $45,000, সেই মডেলটা কাজ করবে না। স্পেশালি আপনি যখন টায়ার 2 টায়ার 3 কে টার্গেট করছেন। Exactly. And I am telling you, the only person in India who understands this completely is Mr. Mukesh Ambani. হ্যাঁ Look at what he's done with Jio. Look at what he's done with Jio Hotstar. আজকে নেটফ্লিক্সের 1 কোটি সাবস্ক্রাইবার্স, অ্যামাজনের প্রাইমের 1.2 crore সাবস্ক্রাইবার্স, জিও হটস্টারের 12 কোটি সাবস্ক্রাইবার্স। লুক অ্যাট দ্য প্রাইসিং মডেল। সো ইন্ডিয়া যেখানে পার ক্যাপিটা জিডিপি এত লো, and you have a 500 million market to play in, then you have to play the low ticket size volumetric game. It's a very simple fact of Indian life, যেটা নিউ ইয়র্ক থেকে ইম্পোর্ট করে বোঝা যায় না, ওটা ইন্ডিয়াতে কাজ করলেই বোঝা যায়। সো সবচেয়ে আমার মজা লাগে একটা কথা আমি 92 সালে আইএম লখনৌ থেকে পাশ করি, তখন কেলগস লঞ্চ করেছিল, and I still remember their CEO's speech, we are here to change the breakfast habits of Indians. আজকে সেই কেলগসই উপমা বিক্রি করছে। So when you have to cater to Bharat, যেটা ইন্ডিয়া নয় ভারত, সেই ভারতকে কেটার করতে গেলে ভারতের মতোই চিন্তা করতে হবে, নিউ ইয়র্কের মতো চিন্তা করলে হবে না। তাই জন্য এখন স্পটিফাই এরও ডেইলি প্ল্যানও আছে, উইকলিও আছে, আবার নেটফ্লিক্স অনলি মোবাইলেও বার করেছে 199 রুপিস। সো হঠাৎ এইগুলো কেন করতে হচ্ছে? এত প্রিমিয়াম নেটফ্লিক্স 899 করে দিতে হয়, মানে নর্মালি দিতে হতো, বাট এখন ওরা মোবাইল অনলি বার করেছে, বিকজ যদি আমরা স্টাডি করে দেখি বেশিরভাগ ওটিটি কনজাম্পশন কিন্তু মোবাইল ফোনের উপরেই হয়, টিভিতে খুবই কম, ভেরি ভেরি ট্রু। ভেরি রেয়ার। তো সেটাই হচ্ছে রিজন। সো ইন্ডিয়ান মার্কেটে যদি এনি বিজনেস করতে হয়, দ্যাট অলসো সফটওয়্যার, আই উড আর্জ এভরিবডিকে একবার ইন্ডিয়াটা একটু ঘুরেই নিক, কিছুদিন ঘুরুক, তাহলে এই সব আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর এই আনসারটা আমরা এতবার দিয়েছি দ্যাট কেন এত স্মল ওইটা জাস্ট বেশি এফার্ট লাগে না, জাস্ট একটু ইন্ডিয়া ঘুরতে হয়, জাস্ট 1 month, তাহলেই বোঝা যাবে কেন। তো ইন্ডিয়া সেন্ট্রিক ভার্নাকুলার ডেটিং ট্রাস্ট গেইন করলেন কি করে ফার্স্টে? মানে শুধু আমি যেটা বললাম যে ওটা প্রথম 6 মাস কলেজে গিয়ে, হ্যাঁ মানে শুধু আমি মেয়েদের কথা বলছি নাকি? না সেটাই, In general. প্রথম 6 মাস কলেজে গিয়ে the big change happened when Times of India invested, right? That was 2 বছর
2 বছর আগে, July 2023. Okay, right. Sorry, June 2023. So when Times of India invested and we started advertising ourselves as being backed by Times of India, that really changed the credibility factor. এবং that's a big change. তারপরে তো আরো এসছে, চেন্নাই এসছে, জি মিডিয়া এসছে, ক্রেডিবিলিটিটা বেরিয়েছে শুধু। But I would say the real turning point, প্রথম turning point was the investment by Times of India. আর টু অ্যাড টু দ্যাট, একদম বিফোর দিস ইনভেস্টমেন্ট অলসো হ্যাপেন, বিকজ এই ইনভেস্টমেন্টটা করার জন্য ওদের কাছেও তো ক্রেডিবল হতে হবে না। Correct. সো সেই ক্রেডিবিলিটিটা কেম বিকজ আমাদের যে এতটা কস্ট এফেক্টিভ প্ল্যাটফর্ম ছিল। সো কস্ট অফ, আমি একটা বারবার বলি, ডেটিং অ্যাপে একটা মেট্রিক আমার ধরা উচিত কস্ট অফ গেটিং আ ম্যাচ। সো দ্য কস্ট অফ গেটিং আ ম্যাচ ফর আ ইউজার অন ফ্লাটার ওয়াজ দ্য লোয়েস্ট তখন ইন দ্য মার্কেট। সো লট অফ ইউজার্স কেম টু ফ্লাটার, ওরা ফ্লাটার ইউজ করলো, ম্যাচ পেলো, এত কম টিকিট প্রাইসে পেলো, তো সাকসেসও পেলো, কম টাকাতেও পেলো, ওতে এমনি ভ্যালু বাড়ে, ওয়ার্ড অফ মাউথ বাড়ে, ভ্যালু বাড়ে, 4টে লোক রেকমেন্ড হয়, ক্রেডিবিলিটি ওখান থেকেই তৈরি হয়। সো ক্রেডিবিলিটি যেখানেই যায় একটাই জিনিসের উপরে তৈরি হয়, দ্যাট ইজ হাউ মাচ ইউ হ্যাভ ডেলিভার। তুমি যদি ডেলিভার করতে পারো তোমার ক্রেডিবিলিটি বাড়বে, আর যদি না পারো তাহলে বাড়বে না। আচ্ছা, তা আমাদের সেকেন্ড রাউন্ড এখানে শেষ হলো। তো আমরা শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড, যার নাম তাড়াতাড়ি করো। এটা র্যাপিড ফায়ার রাউন্ড, দুটো করে অপশন থাকবে, একটা চুজ করতে হবে। সোয়াইপ আপ নাকি সিরিয়াস ম্যাচ? সোয়াইপ আপ নাকি সিরিয়াস ম্যাচ? সিরিয়াস ম্যাচ। Serious match. ওকে। ইংলিশ ইউআই নাকি ভার্নাকুলার? Vernacular. ওয়ান্ডারফুল। সাবস্ক্রিপশন মডেল প্রেফার করবেন নাকি মাইক্রো ট্রানজাকশন? Definitely microtransaction. মাইক্রো ট্রানজাকশন। আচ্ছা, ডেটিং অ্যাপে প্রোফাইল বুস্ট থাকা উচিত নাকি ইন অ্যাপ গিফট থাকা উচিত? দুটোই। আমি বলবো প্রোফাইল বুস্টটাই গিফট। আচ্ছা, এআই ম্যাচ মেকিং নাকি সেলফ সার্চ? AI matchmaking, because self-search is not fully result-oriented. আমি বলবো যে মাঝামাঝি কিছু একটা হওয়া উচিত, মানে সেলফ সার্চটা যদি একটু এআই গাইডেড হয় তাহলে ভালো, মানে পুরোপুরি এআইও চাই না, হাইব্রিড সার্চ। হাইব্রিড। হ্যাঁ। আচ্ছা, কোনটা ফার্স্টে প্রেফার করা উচিত, ভিডিও কল নাকি চ্যাট? Chat. চ্যাট। সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট নাকি মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ডেটিং? Multi-language. হ্যাঁ, ইন্ডিয়া হলে মাল্টি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কলকাতার টেক ইকোসিস্টেম নাকি ব্যাঙ্গালোরের টেক ইকোসিস্টেম? বাঙালিকে জিজ্ঞেস করছেন সুতরাং কলকাতা। ব্যাঙ্গালোর। Actually, Bengaluru also has a Bengal in Bengaluru. না, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আমি ব্যাঙ্গালোর কেন বলছি, আমার বেশিরভাগ বন্ধু যারা বাঙালি ওরা ওখানেই বড় কোম্পানিতে কাজ করে, ওরা সবাই টেকি। তো তাই জন্য আমি এটা বলবো না যে বাঙালিরা কোডিং পারে না বা জানে না, যারা জানে তারা কলকাতাতে নেই, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওকে, তো আমাদের এই রাউন্ড শেষ। আমরা ফাইনাল একটা কোয়েশ্চেন করে শেষ করব, সেটা একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন হতে চলেছে। তো কোশ্চেনটা হচ্ছে যে ডেটিং অ্যাপগুলো কি সত্যি চায় যে আপনার পারফেক্ট ম্যাচ আপনি খুঁজে পান? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কারণ একজন ইউজার যদি ম্যাচড হয়ে যায় তাহলে তো সেই প্ল্যাটফর্ম থেকে এক্সিট নিয়ে নেবে, যেটা তোমারও আগের রাউন্ডের অলরেডি একটা অ্যান্সার ছিল। তো তাহলে কি অ্যালগোরিদম তৈরি হচ্ছে যাতে কাস্টমাররা প্ল্যাটফর্মের মধ্যে স্টাক থাকবেন? এবং ফ্লাটার কি সত্যি এই পারসেপশনকে চ্যালেঞ্জ করতে চাইছে? Okay, so I'll answer from a different perspective. ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি সত্যি আপনার ক্যান্সার সারাতে চাইছে, ডায়াবেটিস সারাতে চাইছে, নাকি চাইছে যে আপনি সারা জীবন ওষুধটা খেয়ে যান? Correct. তো যারা এক্সিস্টিং ডেটিং অ্যাপ তারাও চাই যে আপনি প্ল্যাটফর্মে থাকুন, আপনি ম্যাচ পান বা না পান বা তাই করুন। সেটা কেন তারা করছে? বিকজ তারা দে আর প্লেইং ইন আ মার্কেট হুইচ ইজ maybe 50-60 million users. ফ্লাটার কেন চায় যে আপনি ডেটিং এ সাফল্য পান এবং আপনার মনের মতো মানুষ খুঁজে পান এবং দরকার হলে প্ল্যাটফর্ম ছেড়ে দিন? বিকজ উই আর এবল টু টেক দ্যাট স্টান্স, বিকজ আমাদের মার্কেটটার সাইজ হলো 50 কোটি, 500 মিলিয়ন। আমরা যদি আজকে একটা 10 মিলিয়ন মার্কেটে খেলতাম তাহলে আমি চাইতাম যে ভাই কেউ ছাড়িস না, তুই থেকে যা।
তোর ক্যান্সারটা আমি সারাবো না, তোকে আমি সারা জীবন ওষুধ খাইয়ে যাবো। তো বিকজ উই আর প্লেইং ইন আ মাচ লার্জার মার্কেট, এবং শুধু এটা আজকে ইন্ডিয়া ভাবলে হবে না। আর যদি ফ্লাটারকে আজ থেকে 10 বছর পরে যদি দেখেন অ্যাজ আ নন ইংলিশ ডেটিং অ্যাপ গ্লোবালি, then the market is huge. সেই রকম একটা মার্কেট সাইজে দাঁড়িয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের মতো বিহেভ করলে আমার চলবে না। আমি চাইবো যে আপনি মনের মতো মানুষ খুঁজে পান, তার সঙ্গে আপনার সত্যিকারের প্রেম হোক। আপনি আমার প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ আপনার মতো আরো 50 কোটি লোক আছে। রাইট, তো দ্যাট ইজ মাই আনসার। মাই আনসার ভেরি সেম, তো অনেকটাই সেম ব্যাপারটা। কিন্তু আমি এটাও মনে করি দ্যাট একজন প্ল্যাটফর্ম যদি ছেড়েও চলে যায় আর যদি সেই লাইফে সেই ম্যাচটা থেকে যায়, তো সব কিছু অ্যাকচুয়ালি পয়সার ব্যাপার নয়। তো পয়সাটা ডেফিনেটলি একজন বিজনেস করছে, তো আমরা অলওয়েজ বলি বিজনেসের থাম্ব রুল হচ্ছে প্রফিট জেনারেট করা, ঠিক। কিন্তু সামটাইমস কি হয় না, এরকম টাইপের লাইফস্টাইলের যখন কোনো একটা প্রোডাক্ট থাকে না, ওটা অলওয়েজ কিন্তু শুধু প্রফিট জেনারেট করা নয়। বিকজ এই যে গুডউইল যেটা জেনারেট হলো, কি একটা লোক আমার জন্য তার লাইফ কম্প্যানিয়ন পেলো, বা আমার অ্যাপের জন্য লাইফ কম্প্যানিয়ন পেলো, আমার জন্য ওইটাই কোটি টাকার আর্নিং। তো আমার ওই আর 50-60 টাকা চাই না ওর থেকে, কেন কি ও যেটা পেয়েছে সেটা ওর জন্যও প্রাইসলেস, আমার জন্যও প্রাইসলেস, আর আমার ব্র্যান্ডের জন্য প্রাইসলেস। সো একটা জিনিস, একটা ব্যাপার আছে, প্ল্যাটফর্ম শুধু অ্যাপ আর শুধু টেকনোলজি দিয়ে হয় না, একটা ব্র্যান্ড দিয়েও হয়। তো যদি আজকে একটা ব্র্যান্ড একটা এত স্ট্রং স্টান্স নিয়ে বলে কি ঠিক আছে আমরা এখানে আছি একদম সাকসেসফুলি ডিপার অ্যান্ড মিনিংফুল কানেকশন করানোর জন্যে, তাহলে আই থিঙ্ক যদি এই প্রমিসগুলো আমরা করছি ওইটা ডেলিভার করা ফার্স্ট। প্রফিট অ্যাজ এক্সপ্লেন, অঙ্কটা তো বুঝিয়ে দিলেন, অঙ্কটা খুবই সিম্পল। এত বড় মার্কেট হলে যদি গুডউইল বেশি ছড়ায়, আরও লোক যারা এখনো জিনিসটা অ্যাডপ্ট করেনি তারাও আসবে প্ল্যাটফর্ম, তো গুডউইল থেকে আরও দরজা খুলে যায়, সেটা হচ্ছে বেটার জিনিস। তো আমি এটা মনে করি যে সবকিছু শুধু প্রফিটের জন্য নয়, কিছু জিনিস মানে ভালো কর্মের জন্য করা উচিত। এবং আপনি আরেকটা জিনিস ভেবে দেখুন, আজকে যদি আমি সত্যিকারের মনের মানুষ যদি খুঁজে দিতে পারি, হ্যাঁ সে হয়তো আমার ডেটিং অ্যাপ থেকে বেরিয়ে গেল, বাট ফ্লাটার অ্যাজ আ বিজনেস ক্যান ক্রিয়েট আ কমপ্লিট রোম্যান্স ইকোসিস্টেম। রাইট, আজকে আপনি এটা ভাবুন যে ফ্লাটারের ক্যাফে হতে পারে যেখানে আপনি গিয়ে ডেটিং করতে পারেন। তো আমার সে হয়তো ডেটিং অ্যাপ থেকে বেরিয়ে গেছে, কিন্তু সে আমার ফ্লাটার ক্যাফেতে গিয়ে কফি খেতে পারে। ফ্লাটারের মার্চেন্ডাইজ হতে পারে, রাইট। সে হয়তো আমার ডেটিং অ্যাপ থেকে বেরিয়ে গেছে, কিন্তু তার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে একটা ফ্লাটারেরই লাভ কোট লেখা টি শার্ট প্রেজেন্ট করছে। রাইট, আজকে ফ্লাটারের সিঙ্গলস অর কাপলস মিট আপ কনসার্টস হতে পারে যেখানে তারা আসবে। সুতরাং আমি যদি ব্যবসাটাকে শুধু ভাবি আমার ডেটিং অ্যাপ, তাহলে আমি বলবো রে ভাই তুই বেরিয়ে যাচ্ছিস, আমার তো লস হয়ে গেল। কিন্তু অনির্বাণ যে কথা বলছেন, আমি যে কথা বলছি, যদি সারমর্ম যদি এটা হয় যে আজকে দ্য বিগার গেম ইজ নট অনলি দ্য ডেটিং অ্যাপ, দ্য বিগার গেম ইজ দ্য রোম্যান্স ইকোসিস্টেম। সেখানে সে আমার ডেটিং অ্যাপ থেকে তো সাফল্য পেয়ে যদি বেরোয়, আমার গুডউইলটাই ক্রিয়েট হবে, এবং তাতে রোম্যান্স ইকোসিস্টেমে আরো অন্যান্য জিনিস যদি আমি তৈরি করতে পারি, তাহলে সেগুলোর ভিতরে ঘুরে বেড়াবে। ডেটিং অ্যাপটা আস্তে আস্তে একটা এন্ট্রি পয়েন্ট হয়ে যায়, যেখান থেকে লোকেরা একটা সাকসেসফুল রিলেশনশিপ তৈরি করার ফার্স্ট স্টেপটা নিতে পারে। ওকে, যেটা আমার মনে হলো সেটা হচ্ছে অ্যাপটা হয়তো আমি বা প্ল্যাটফর্মটা আমি একবার ইউজ করলাম, কিন্তু তার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমার সঙ্গে সারা জীবন ইমপ্যাক্টটা থাকবে। সেটাই মেন জিনিস। যখন একটা লাইফস্টাইল প্রোডাক্ট দাঁড় করানো হয়েছে বা একটা লাইফস্টাইলের জন্য সফটওয়্যার দাঁড় করানো হয়েছে, মেন জিনিস যেটা আমি মনে করি সেটা হচ্ছে কি এক্সপিরিয়েন্স নিয়ে কাস্টমার বাড়ি যায়, সেটা খুব ইম্পর্টেন্ট। তো এবং সেই এক্সপিরিয়েন্সটা যদি ভালো হয়, তাহলে আজকে আমি রোম্যান্স ইকোসিস্টেমে তো অনেক কিছু করতে পারি। হ্যাঁ, if I think of the business not as a dating app but as a romance ecosystem, there are several spin-offs. তা আমার ডেটিং অ্যাপটা যেটা অনির্বাণ বললো এন্ট্রি পয়েন্ট, সেখান থেকে যদি ভালো এক্সপিরিয়েন্স নিয়ে পেলে আমার রোম্যান্স ইকোসিস্টেমে ঘুরে বেড়াবে। ফাইনাল আরেকটা কোশ্চেন আমার আছে, সেটা হচ্ছে আপনি একটা ফাউন্ডার তো বটেই, বাট আপনি অ্যাজ এ ফাদার, তো ওকে তৈরি করছেন, আগামী দিনে হয়তো নিজে আরো বড় জায়গায় যাবে, আপনি থাকবেন। তো সেই ক্ষেত্রে আমার যে কোশ্চেন, যে অ্যাজ এ মেন্টার তো আপনি ওকে তৈরি করছেন, বাট অনেক বাবা মা রয়েছে যারা তৈরি সেরকম লেভেলের, মানে তাদের মাইন্ডসেটটা হয়তো সেইরকম লেভেলের নয়, জব
যাতে করুক ছেলেমেয়েরা, সেটাই চাওয়া হয় বাঙালি ফ্যামিলি থেকে, আপনি জানেন ভালো করে। হ্যাঁ। মিডল ক্লাস বাঙালিদের এটা একটা প্রবলেম আমি বলবো না, কারণ এটা নিডও, না এটা প্রবলেম না, এটা খুব বড় নিড। কারণ অনেক লাইবিলিটি হয়তো থাকে বা অনেক কিছু করতে হয় আগামী দিনে, করতে হবে একটা ছেলে মেয়েকে। তো সেক্ষেত্রে আপনি মানে কিভাবে কি গাইড করতে পারবেন, বা কিরকম ফ্ল্যাটার কি ভাবছে আগামী দিনের সোসাইটির জন্য, কতটা জব ক্রিয়েশন ফিজিবল হবে থ্রু ফ্ল্যাটার, সেটা যে কোনো মোডে হোক। আপনি যেমন বললেন যে এটা নট অনলি ডেটিং অ্যাপ, it should be a brand in different system, suppose supply chain, merchandising or anywhere. তো আরেকটা জিনিস যেটা আমি জানতে চাই যে আপনি বাবা মাদের কি সাজেশন দেবেন যে আগামী দিনের তো এআই যেটা আসছে এরাটা, এটা অবভিয়াসলি টু ইম্প্যাক্ট, কারণ এআই এজেন্ট আমাদের ইম্প্যাক্ট করবে, আমাদের জব লস হবে। তার কারণ হচ্ছে যে কাজটা করতে 10টা লোক লাগতো এখন হয়তো 2জনকে রাখা হবে, 8জনকে রাখা হবে না। তো সেই 8টা যে লস হচ্ছে, সেই লসটা ইটসেলফ ইজ এ লস, জব লস। তো এইটা কিভাবে বাবা মারা ছেলে মেয়েদেরও অ্যাডাপ্ট করাবে ছোটবেলা থেকে, যাতে তারা এআই এর বেসিকটা কিছুটা জানতে পারে। কোডার হতেই হবে খুব ভালো সেটা তো নয়, বাট এআইটাকে জানা, টুলস গুলোকে ইউজ করা কিভাবে। তো এখানে আমার বক্তব্য হলো যে দেখুন, আমার যেটা আমার পার্সোনাল ধারণা, পৃথিবীতে আজ থেকে মেবি 2030 সালে লোকে বলছে সিঙ্গুলারিটি আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল বি মোর ইন্টেলিজেন্ট দ্যান হিউম্যান ইন্টেলিজেন্স। ঠিক আছে, সেগুলো জানি না কতটা থিওরি, কতটা আই ডোন্ট নো, বাট আমার যেটা মনে হয় যে যেটা যে পৃথিবীটা আসছে চলছে সাথে 3 ধরনের লোক থাকবে। একটা খুবই ছোট সংখ্যক লোক যারা এআই ক্রিয়েট করবে, একটা তার চেয়ে একটু বড় সংখ্যক লোক যারা এআই ইউজ করবে, আর একটা মেজরিটি থাকবে যাদের কিছুই থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমার বা আমাদের কাছে বলার এটাই যে আপনার ছেলে বা আপনার মেয়ে যে ফিল্ডে, সবাইকে যে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, লয়ার হতে হবে এরকম নয়, আপনার মেয়ে বা ছেলে যে ফিল্ডে এক্সাইটেড বা প্যাশনেট, তাকে সেই ফিল্ডে এআই ইউজ করতে শেখান, বা সেই ফিল্ডে এআই ইউজ করে সে আরো তার টপ অফ দ্য গেম কি করে যেতে পারে সেটাকে আপনি এনকারেজ করুন। সবাইকে নিয়ে গিয়ে ইঞ্জিনিয়ার করার বা ডাক্তারি করানো বা লয়ার করা না। আজকের দিনে আজ থেকে 10 বছর পরে হয়তো লয়ারের সংখ্যাই কমে যাবে। ডাক্তারদের আমি একটা রিসার্চ করছিলাম, রোবটিক ডক্টরস আর কামিং, রোবটিক সার্জনস আর কামিং। সুতরাং আজকে ইঞ্জিনিয়ারিং এ মানে আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদের ছেলেমেয়েরা বার্কলি থেকে পাস করেছে কম্পিউটার সায়েন্স, রাইট? 40% of the batch is not placed. সুতরাং সবাইকে যে ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কথা নেই। আমার যদি মনে হয় যে আমি খুব ভালো ক্রিকেট খেলি বা আমি খুব ভালো ছবি আঁকা, হাউ ডু আই ট্রেন মাই চাইল্ড টু বিকাম দ্য বেস্ট ইন দ্যাট ফিল্ড, রাইট? কারেক্ট। এআইটা আমাদের মনে হয় যে একটা জিনিস খুব ভালো হচ্ছে, যেটা আমার মনে হয় যে এআই আজকে এসে কেউ যদি কোনো জিনিস করতে চায়, সত্যিকার শিখতে চায় বা করতে চায়, তাহলে তার কোনো বাধা নেই, there is no restriction, right? আমাদের দিনেতে এআই তো ছেড়ে দিন, রেডিও ছিল, লাইব্রেরি থেকে বই বার করে হাইলাইট করে তারপরে জেরক্স করে পড়তে হতো। আজকালকার দিনে জেমিনাইতে বসে আপনাকে ওটা 60-day প্ল্যান বানিয়ে দিতে পারে টু বিকাম নলেজেবল ইন এনি ফিল্ড। তো আজকে আমার যেটা মনে হয় বা আমাদের কাছে যেটা এটাই বলা যে ওরা বুঝুক যে পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি মিডল ক্লাস বাঙালি বাবা আমাদের সবচেয়ে বড় নিড হলো ছেলে একটা চাকরি করবে, মাইনে পাবে, স্যালারিটা সেটেল হবে, কিন্তু সেই আনফর্চুনেটলি সেই জায়গাটা থেকে আমরা সরে যাচ্ছি। ওকে, রাইট? Job security is not the main thing. Very true. Employability is the main thing. Correct. Correct. Very true. Job security আগে TCS, Wipro এগুলো ছিল গভর্নমেন্ট জব। ঢুকলাম, 35 বছর করে রিটায়ার করলাম, প্রত্যেক বছর 10% করে স্যালারি বাড়লো। এখন TCS তো নিজেই করে দিয়েছে যে ভাই তুমি 35-এর বেশি বেঞ্চে বসে থাকতে পারবে না। তো সেই গভর্নমেন্ট জব সিকিউরিটি গেল কোথায়? এবং that is the reality which is unfolding. Very true. So don't focus on job creation.
focus on skill creation. হ্যাঁ If you have skills, you will earn. May not be in a job, but maybe as a freelancer. Correct. it can also be as a founder, it can also be as a one of those very few talented employees কোনো একটা কোম্পানিতে, সেটাও হতে পারে। সো মেনলি আমিও এটাই মনে করি দ্যাট ইট ইজ অলওয়েজ অ্যাবাউট আমি আজকে কতটা স্কিল্ড আছি আর কাল কতটা স্কিল্ড থাকবো। ওইটা আমাকে এআই কেন, আমার এখন টেকনোলজি আছে, ইন্টারনেট আছে, এত কিছুই আছে, সবকিছু হেল্প করে। তো আমার যেটা মনে হয় উইথ টাইম আমার লোকজন এটা জানতে পারবে কি যারা ইচ্ছে আসে শেখার, যারা ইচ্ছে আসে কিছু ভালো জিনিস করার, সেটা আমি বলছি না এন্টারপ্রেনারশিপ, এনিথিং, ঠিক আছে, তারা কিন্তু ঠিক করবে। এবার ওইটা নেই কি ঠিক আছে, মানে ওই একটা জিনিসকে আমার কিছু না হলে আমি এটা করব, ওই অপশন প্ল্যান বি খুব কমে যাচ্ছে লাইফ, প্ল্যান বি আর নেই লোকেদের। ওই জিনিসটা হবে হচ্ছে যেটা আপনাকে বলছিলাম যে মানে 10 জন থেকে 2 জনে যখন কাজটা হচ্ছে সেম কাজ, ওই 2 জনের মধ্যে থাকতে গেলে দুজনের সেটা যদি আপনি চাকরি যদি করতে চান, আপনি ধরুন খুব ভালো গিটার বাজাতে চান, so you can become. So my whole point is don't focus on getting your son or daughter a job. Focus on creating the right skills for your son and daughter. ওই এটা থেকে ওই 3 Idiots এর একটা লাইনই মনে পড়ে, সেটা হচ্ছে কামিয়াব নেই কাবিল বানা, কামিয়াব গো খুদ বান যায়। মানে আমার যখন আমার টাইটেলতে প্রথম বস ছিল তখন তো এআই ফেক কিছু ছিল না, 92 সালে ভাস্কর, বাট হি দেন লেটার ওয়েন্ট অন টু বিকাম দি এমডি অফ টাইটেল। আমার খুব দামি কথা বলেছিল, এখনো মনে আছে। হি টোল্ড মি নেভার চেজ মানি, চেজ এক্সেলেন্স। মানি ভেরি ট্রু, ভেরি ট্রু। So I think that is the main thing. Nowadays এখন কিন্তু সেই কথাটার তাৎপর্য আরো বেশি। আজকের যুগে, এআই এর যুগে, যেখানে সবকিছু অটোমেটেড হয়ে যাচ্ছে, সেখানে ইফ ইউ চেজ এক্সেলেন্স ইন whichever field you want, ভেরি ভেরি ট্রু, money will chase you. রাইট, Thank you. ওকে, Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সময় দেওয়ার জন্য। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে প্রেম, প্যাশন, প্রোগ্রামিং সব একসাথে মিশে গেল। মানে কলকাতার ডেটিং সিন এখন শুধুমাত্র মানে গড়িয়াহাট বা সাউথ সিটিতে নয়, এখন হাতের মুঠোয়। থ্যাঙ্কস টু প্লাটার। Thank you. থ্যাংক ইউ সো মাচ।